শুরু করতে চলেছি একটা নতুন টপিক, প্রত্যয়। প্রত্যয় শব্দটি কিভাবে তৈরি হয়েছে না, প্রতিপূর্বক ই ধাতু যুক্ত অচ প্রত্যয় করে প্রত্যয় শব্দটি তৈরি হয়েছে। প্রতিপূর্বক ই ধাতু যুক্ত অচ প্রত্যয়, সেখান থেকে তৈরি হয়েছে প্রত্যয়, যার অর্থ নিশ্চিত জ্ঞান। নিশ্চিত জ্ঞান বা সম্পূর্ণ বিশ্বাস। অমরকোষ গ্রন্থে এর অর্থ কি করা হয়েছে না, প্রত্যয় প্রত্যয় অধীন শপথ, অধীন শপথ জ্ঞান বিশ্বাস হেতুষু। অধীন, শপথ, জ্ঞান, বিশ্বাস হেতু, ঠিক আছে, এই সমস্ত অর্থ। প্রতীয়তে অনেন ইতি প্রত্যয়নম, শপথে রন্ধ্রে বিশ্বাস আচার হেতুষু ইতি অমরকোষ। অমরকোষ 147 নম্বর শ্লোক। তাহলে প্রত্যয় শব্দের অর্থ হইল যে জ্ঞান বা বিশ্বাস, সেটা কি না প্রকৃত, ঠিক আছে। এই প্রত্যয় ক প্রকার? প্রত্যয় আমরা দেখতে পাই দু প্রকার, কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়। ধাতুর উত্তরে যেগুলো, ধাতুর উত্তর, যে সমস্ত প্রত্যয় ধাতুর উত্তর প্রয়োগ হয় তাকে বলা হয় কৃত প্রত্যয়। আর তদ্ধিত প্রত্যয় না, একটা শব্দ তৈরি হওয়ার পরে কৃতের দ্বারা একটা শব্দ তৈরি হয়েছে, সেই শব্দের উপরে যখন আর একটা প্রত্যয় বসে, শব্দের উত্তরে যে প্রত্যয় হয় তাকে বলা হয় তদ্ধিত প্রত্যয়। আচ্ছা, তদ্ধিতের আন্ডার এবং কৃতের আন্ডার দুটোরই আন্ডারে পড়ে না, যদিও তদ্ধিত বলে জানি আমরা, সেটা হলো স্ত্রী প্রত্যয়। এটা অবশ্যই শব্দের উত্তরে হয়, কিন্তু তদ্ধিতের অধিকারে নাই। মহর্ষি পাণিনির যে অষ্টাধ্যায়ী ব্যাকরণ, সেই ব্যাকরণে স্ত্রী প্রত্যয় তদ্ধিত, তদ্ধিতা এই সূত্রের অধিকারে নাই এবং কৃতের অধিকারেও নাই। ওই জন্য স্ত্রী প্রত্যয় এখানে একটা আলাদা সূত্র, আলাদা প্রকরণ তৈরি হয়েছে, যেটা আছে জ্ঞাপ প্রাতিপদিকাদের অধিকারে, ঠিক আছে। বেশ, তাহলে প্রত্যয় হিসাবে তাহলে আমরা দেখতে পেয়েছি তিন প্রকার, কৃত, তদ্ধিত এবং স্ত্রী প্রত্যয়। স্ত্রী প্রত্যয় অরিজিনালি তদ্ধিতেরই অন্তর্গত, কেন এটাও শব্দের উত্তর হয়ে থাকে। বেশ, কৃত প্রত্যয়, তদ্ধিত স্ত্রী প্রত্যয় পরে পড়ানো হবে। কৃত প্রত্যয়, কৃত প্রত্যয় কয়টা ভাগ দেখতে পাই আমরা না, কৃত প্রত্যয়ের তিনটি ভাগ দেখতে পাই। প্রথম যে অংশ সেটাকে বলা হয় কৃত্য, কৃতের সঙ্গে জ প্লাস থাকে। আর একটা হচ্ছে পূর্ব কৃদন্ত, আর একটা হচ্ছে উত্তর কৃদন্ত, ঠিক আছে। বেশ, কৃত্য কেবলমাত্র 7টি প্রত্যয় নিয়ে তৈরি হয়েছে। এই 7টি প্রত্যয় কি কি? কৃত্য কেবলমাত্র 7টি প্রত্যয় নিয়ে তৈরি হয়েছে। কি কি? তব্য, তব্যত, অনিয়র, কেলিমর, নথ, যত,
ক্যপ, এই 7টি প্রত্যয় হচ্ছে কৃত্য প্রকরণ। কৃত্য বলার কারণ কি, যেহেতু কৃতের একটা অংশ এখানে স্পেশালি সবেই থাকে, ওই জন্য দেখা বলা হয় কৃত্য প্রকরণ। বেশ, আমরা শুরু করতে চলব পূর্ব কৃদান্ত। মহর্ষি পাণিনির তৃতীয় অধ্যায় থেকে, মহর্ষি পাণিনির অষ্টাধ্যায়ীর তৃতীয় অধ্যায় থেকে পঞ্চম অধ্যায় পর্যন্ত সম্পূর্ণ প্রত্যয়। মহর্ষি পাণিনির তৃতীয় অধ্যায় থেকে পঞ্চম অধ্যায় পর্যন্ত সম্পূর্ণ প্রত্যয়। ঠিক আছে, এবার তৃতীয় অধ্যায় সম্পূর্ণ হয়েছে কৃদন্ত। তার মধ্যে 3টে ঘোড়া আছে, কৃত্য, পূর্ব কৃদন্ত, উত্তর কৃদন্ত, 3টে ঘোড়া আছে। তাহলে আমরা দেখতে পাবো যে তৃতীয় অধ্যায় মানে হচ্ছে কৃদন্ত প্রকরণ সম্পূর্ণ, 3.1.1 থেকে 3.4 অবধি। বেশ, 3.1.1 3.1.1 প্রথম সূত্র হচ্ছে প্রত্যয়। প্রথম সূত্র প্রত্যয়, এটি অধিকার সূত্র। প্রত্যয় এটি অধিকার সূত্র। এর অধিকার কত দূর আছে? প্রত্যয় এই সূত্রের অধিকার কত দূর পর্যন্ত আছে? না, প্রত্যয় এই সূত্রের অধিকার আমরা দেখতে পাবো যে পঞ্চম অধ্যায়ের শেষ পর্যন্ত এই সূত্রের অধিকার থেকে থাকে। ঠিক আছে, নেক্সট। তাহলে প্রত্যয় এর অধিকার কত দূর পর্যন্ত আছে? না, পঞ্চম অধ্যায়ের চতুর্থ পাদ পর্যন্ত প্রত্যয় আছে, মানে স্ত্রী প্রত্যয় এবং তদ্ধিতের শেষ পর্যন্ত এর অধিকার আছে। 3.1.2 পরশ্চ। তাহলে প্রত্যয় কোথা বসে? না, প্রত্যয় পরশ্চ, পরে বসে, পিছনে বসে, তাহলে এর অধিকার 5.4 পর্যন্ত। নেক্সট সূত্র হচ্ছে 3.1.3 আদি উদাত্তশ্চ। আদি উদাত্তশ্চ, তাহলে প্রত্যয় পর সেগুলো কি? না, আদি উদাত্ত। প্রত্যয়ের আদি উদাত্ত হয়। যদি ত প্রত্যয় হয় তাহলে এটা হচ্ছে আদি উদাত্ত, যদি তব্যত হয় তাহলে তব্য হচ্ছে ত হচ্ছে আদি উদাত্ত। ঠিক আছে, আর নিয়ম অনুসারে কি হয়? একটা শব্দের অনুদাত্তম পদম এক বর্জনম, একটি বর্ণ বাকি সম্পূর্ণ পদে একটাই মাত্র উদাত্ত হবে, বাকি সব অনুদাত্ত হবে। তাহলে প্রত্যয়ের ক্ষেত্রে কি হবে? না, প্রত্যয়ের প্রথম শব্দটি আদি উদাত্ত হবে। ঠিক আছে, যদি দেখা যায় পর ধাতু যুক্ত তব্য, তাহলে তব্যের ত হচ্ছে উদাত্ত, তাহলে পঠিতব্য তটা উদাত্ত, তাহলে বাকি দুটি অনুদাত্ত, এইটা উদাত্ত। আর উদাত্তের পরে যে অনুদাত্ত সেটা কি হয়ে যায়? না, শরিক স্বর হয়, তাই না? বুঝতে পারা গেল নিয়মটা? বেশ, তাহলে 3.1.3 হচ্ছে আদি উদাত্ত। আচ্ছা, 3.1.4 একটা বিশেষ সূত্র, সেটা হচ্ছে অনুদাত্ত সুপিত। সুপ মানে সুঔজস অমট সস, সুবন্ত 21, আর পিত যার প ইথ হয়, যে সমস্ত প্রত্যয়ের প ইথ হয় সেটা হচ্ছে পিত। এই দু প্রকারের কি হবে? এই দু প্রকারের
আদি উদাত্ত হবে না, তাহলে কি হবে না অনুদাত্ত হবে, আদি অনুদাত্ত হবে। তাহলে কি হবে পিত যেমন সব টিপ টিপ টস ঝি টিপ টিপ হচ্ছে পিত, ঠিক আছে। তো টিপ যদি পিত হয়ে থাকে তাহলে টি হচ্ছে কি না অনুদাত্ত, টি হচ্ছে অনুদাত্ত। ঠিক সেরকম সু ও যশ অমোট সস, সুয়ের বিসর্গ থাকে তাহলে অসুবিধা নাই, ও যশের অস অস, তাহলে কি হবে না এগুলো হচ্ছে অনুদাত্ত, ঠিক আছে। বেশ, তাহলে এই চারটি সূত্র আমরা দেখতে পাবো সম্পূর্ণ প্রত্যয়ে এদের অধিকার আছে, মানে 5-4 পঞ্চম অধ্যায়ের চতুর্থ পাদ পর্যন্ত এই চারটি সূত্রের অনুবৃত্তি চলতেই থাকবে, ঠিক আছে। বেশ, এইবার আমাদের যে কৃত প্রকরণ তাহলে কোথায় বলছি আমরা 3-1-91 সূত্র পাবো আমরা ধাতু, তাহলে কি হবে না ধাতুর উত্তরে, ঠিক আছে না কি হয় না 3-1-92 সূত্র বলছে তত্র উপপদম সপ্তম স্তম্ভ, এটা তো উপপদের লক্ষণ সূত্র, তত্র মানে এখানে ধাতু পাঠে মানে সম্পূর্ণ তৃতীয় অধ্যায়টিতে, সম্পূর্ণ তৃতীয় অধ্যায় যেটা সপ্তমী বিভক্তি সেটা উপপদ বলে গণ্য। বেশ, এটা উপপদের লক্ষণ সূত্র। এর নেক্সট সূত্র হচ্ছে 93 কৃত অতিং, তাহলে অতিং মানে তিন ছাড়া, তিঙন্ত ব্যতীত ধাতুর উত্তরে যা হয় সব কৃত, তিংও কিন্তু ধাতুর উত্তরে হয়, তীপ তস ঝি শিব তস্ত ভবতি ভবত ভবন্তি, তাহলে তীপ তস ঝি তিং ছাড়া, তিং ব্যতীত মানে লকারগুলি ছাড়া ধাতুর উত্তরে যা কিছু হয়, ধাতুর উত্তরে বলতে ধাতুর উপপদে একই ব্যাপার, ধাতুর উত্তরে যে সমস্ত প্রত্যয়গুলি হয়ে থাকে সেগুলো সব কৃত প্রত্যয়। তাহলে এখান থেকে উপপদ শব্দের অনুবৃত্তি আসে, ধাতুর উপপদং কৃত অতিং, তিং ছাড়া ধাতুর উত্তরে যত যা কিছু যোগ হয়ে থাকে সেইগুলিকে সব আমরা কৃত প্রত্যয় বলবো। অনুবৃত্তি কি আসছে না প্রত্যয় পরশ্চ আদি উদাত্তশ্চ অনুদাত্ত সুপ্পিত, এতগুলি অনুবৃত্তি আসছে। প্রত্যয় পরশ্চ আদি উদাত্তশ্চ, প্রত্যয় পরে বসে এবং আদি উদাত্ত হয়, তাহলে কৃত প্রত্যয়, ঠিক আছে। বেশ, এরপরে কি দেখতে পাবো আমরা কৃত্যাহ প্রাক নুলঃ, নুলের আগে অবধি কৃত প্রকরণ, কৃত্যা প্রাক নুল, প্রাক নুল, নুল প্রত্যয়ের আগে পর্যন্ত কৃত্য, মানে 94 থেকে 195 থেকে 132 পর্যন্ত কৃত্য প্রকরণ, 94 থেকে 132 পর্যন্ত হচ্ছে কৃত্য প্রকরণ, ঠিক আছে। বেশ, আমরা পড়বো 133 নুল প্রত্যয়, আমরা পড়বো 133 নম্বর সূত্র, 133 নম্বর সূত্র হচ্ছে নুল ত্রিশৌ, নুল ত্রিশৌ, নুল প্রত্যয় এবং ত্রিশ প্রত্যয়, তো দুটি প্রত্যয়ের নাম করা হয়েছে, দ্বিবচন আছে, বালকৌ রামৌ নুল ত্রিচৌ, নুল এবং ত্রিজ প্রত্যয় হবে, নুল এবং ত্রিজ প্রত্যয় হবে, কোথা হবে কিচ্ছু বলা নাই, তাহলে অনুবৃত্তি নিয়ে আসতে হবে। কি কি অনুবৃত্তি নিয়ে আসতে হবে
অনুবৃত্তি কি কি নিয়ে আসতে হবে না অনুবৃত্তি হচ্ছে প্রত্যয় পরশ্চ আদি উদাত্তশ্চ হ্যাঁ ধাতো উপপদং কৃত। তাহলে প্রত্যয় পরে বসবে আদি উদাত্ত হবে ধাতুর উপপদে না ধাতু উপপদে থাকলে ধাতুর উত্তরে কৃত প্রত্যয়। তাহলে কি হবে না সম্পূর্ণ সূত্র কি হবে না ধাতঃ রূপপদং নূল ত্রিচ প্রত্যয় পরশ্চ আদি উদাত্তশ্চ ইতি কৃত। সম্পূর্ণ সূত্র অর্থ কি না ধাতুর পরে নূল এবং ত্রিচ প্রত্যয় হবে সেটা কৃত। ঠিক আছে। আচ্ছা এই সঙ্গে আমাদের একটা পারিভাষিক সূত্র যেটা তৃতীয় অধিকরণের চতুর্থ পাদের একদম শেষের দিকে সূত্র আছে যে এই কৃত প্রত্যয় কোথায় হয় 3, 4, 67 নম্বর সূত্র হচ্ছে কর্তরি কৃত। কৃত প্রত্যয় কোথায় হয় কোথায় হবে না কর্তা অর্থে হবে কৃত প্রত্যয় কর্তা অর্থে হবে। আচ্ছা এর পরে পরে আরো একটা সূত্র আছে যেটা আমাদেরকে এই সূত্রটাকে একটু কমিয়ে দেয়। কি বলেছে সেখানে না ল কর্মণিচে ভাবে চ অকর্মকেভ্য ল কর্ম কর্মবাচ্য এবং ভাববাচ্য হয় আত্ময়োর এবং কৃত্য ত খলার্থনা কৃত্য ত প্রত্যয় এবং খলার্থক প্রত্যয় এই তিনটে কর্মবাচ্য এবং ভাববাচ্য হয়। ঠিক আছে। তাহলে কর্তা অর্থে মানে কর্তৃবাচ্যে কৃত প্রত্যয় সব হয়ে থাকে ত কৃত্য ত এবং খলার্থক প্রত্যয় খল আদি আদি কৃত্য মানে কৃত্য এর আগে যেটা বললাম যে ওই 60টি তব্য তব্য অনিয়র এগুলো ওইগুলো কিসে হবে ওই 60টি প্রত্যয় হবে ভাব এবং কর্মবাচ্যে। তাহলে কৃত প্রত্যয় হবে কর্তৃবাচ্যে। ঠিক আছে। তাহলে এই পরিভাষা সূত্র অনুসারে যেহেতু পরবর্তী পরের সূত্র 3, 4 সূত্র অতএব এই সূত্রটা আমাদের এখানে প্রভাব ফেলবে। নূল এবং ত্রিজ কোথায় হবে না কর্তৃবাচ্যে ধাতুর উত্তর নূল এবং ত্রিজ প্রত্যয় বসবে এবং সেটি আদি উদাত্ত যুক্ত কৃত প্রত্যয় হয়ে থাকে। এটা হচ্ছে সূত্রের অর্থ। বেশ এবার এই সূত্রের উদাহরণ দেখি। সূত্রের উদাহরণ ক্রি জোড় নূল প্রত্যয় ক্রি জোড় নূল প্রত্যয় সমান কারক আর ক্রি জোড় ত্রিচ প্রত্যয় হলে হয়ে যায় কি কর্তৃ। ক্রিজোর নূল প্রত্যয় হলে হয় কারক আর ক্রিজোর ত্রিচ প্রত্যয় হইলে হয় কর্তৃ। প্রথম আর এক বচন হয়ে যাবে কি কর্তা। ঠিক আছে। বেশ তাহলে আগে দেখি আমরা কারক পদ কিভাবে তৈরি হয়। দেখা যাক কারক পদ কিভাবে তৈরি হয়। করতি ইতি করতি ইতি এই বিগ্রহে কর্তা অর্থে বলছে কর্তরিকৃত এই সূত্রের নির্দেশ অনুসারে ডু ক্রিং করণ এটা কৃ ধাতুর মূল সূত্র। আগের দিন আমি বলেছিলাম ইত সঙ্গে বিধায়কে আদির ঙি টু ডুব আদিতে থাকা ঙি টু ডু এই যে ডু এটা লোপ পেয়ে যায় আদির ঙি টু ডুব সূত্র অনুসারে। বেশ ডু ক্রি করণে এই ধাতুর উত্তর
ডু ক্রি করণে এই ধাতুর উত্তর না 3 1 133 নূল ত্রিচৌ সূত্র অনুসারে নূল ত্রিচৌ সূত্রানুসারে কি হয়েছে না নূল প্রত্যয় হয়েছে। নূল ত্রিচৌ সূত্রানুসারে নূল প্রত্যয় হয়েছে। ঠিক আছে, তাহলে করতি ইতি কর্তরি কৃত এই সূত্রানুসারে কর্তা অর্থে কর্তৃবাচ্যে ডু ক্রি করণে ধাতুর উত্তর 1 3 33 133 নূল ত্রিচৌ সূত্রানুসারে নূল প্রত্যয় হয়েছে। তাহলে কি হবে না ডু ক্রি করণে জোড় নূল, ডু ক্রি জোড় নূল প্রত্যয়। ঠিক আছে, আচ্ছা প্রথমে এর লোপ কি কি হবে না ডু চলে যাবে, ডু ইত সংজ্ঞা হয় কোন সূত্রানুসারে ডু ইত সংজ্ঞা হয় না আদির ঙি টু ডুব, আদির ঙি টু ডব। এই সূত্রানুসারে ডু এর ইত সংজ্ঞা ক্রিয়ের ইয় হলন্ত হলন্তম সূত্রানুসারে ইত সংজ্ঞা। ঠিক আছে, আচ্ছা মূর্ধন্য এখান থেকে মূর্ধন্যটি মূর্ধন্য কোন অনুসারে না চু টু সূত্রানুসারে ইত সংজ্ঞা হয়, লয় হসন্ত হলন্তম সূত্রানুসারে ইত সংজ্ঞা হয় এবং প্রত্যেকের কি হয়ে যাবে না প্রত্যেকের তস্য লোপ সূত্রানুসারে তস্য লোপ সূত্রানুসারে তাদের সকলের লোপ প্রাপ্তি হয়ে যাবে। তাহলে কার কার লোপ প্রাপ্তি হবে দেখা যায়, কার কার লোপ প্রাপ্তি হবে ধাতুর ডু ক্রিয়ের ডু চলে যাবে, ইয় চলে যাবে, ন চলে যাবে, ল চলে যাবে। ঠিক আছে, আরেকবার বলে দিচ্ছি ডু যাবে আদেঙ্গি টু ডুব সূত্রানুসারে ইত সংজ্ঞা, ইয় হলন্তম সূত্রানুসারে, মূর্ধন্য চুটু সূত্রানুসারে, চ বর্গ ট বর্গ আদিতে থাকা ট বর্গ হ্যাঁ মূর্ধন্য, ল হলন্তম সূত্রানুসারে। ঠিক আছে, তাহলে বাঁচল কি দেখাই যাক কি বাঁচল। এই পাশ থেকে শুধু ক্রি বাঁচল, এই পাশ থেকে শুধু বু বাঁচল, আর তো কিছু বাঁচেনি। ঠিক আছে, এইবার এই বুয়ের জায়গাতে কি আদেশ হবে না বুয়ের জায়গাতে যুব রণাকৌ এই সূত্রানুসারে জুয়ের স্থানে অনাদেশ আর বুয়ের স্থানে অক আদেশ হয়। তাহলে বুয়ের স্থানে কি আদেশ হবে না বুয়ের স্থানে অক আদেশ হবে। ঠিক আছে, তাহলে বাঁচলো কি ক্রি জোড় অক। ঠিক আছে, তো যুবা রণকৌ সূত্রানুসারে ক্রি জোড় অক হলো। ঠিক আছে, বেশ এইবার যেহেতু মূর্ধন্য ইত হয়েছে, যেহেতু মূর্ধন্য ইত হয়েছে অতএব এটা নিত প্রত্যয়, মূর্ধন্য শীত নিত প্রত্যয়। তো নিত প্রত্যয় যদি হয়ে থাকে তাহলে কি হবে না অচ নীতি, এই সূত্র অনুসারে কি হয় না এই সূত্র বলছে যে অচের ধাতুর অচের কি হয়ে যাবে না আদি স্বরের বৃদ্ধি হবে, আদি স্বরবর্ণের বৃদ্ধি। তাহলে আদি স্বর বলতে কে আছে না কয়ের রিকার আছে, কয়ের রিকারের বৃদ্ধি হয়ে গেলে কি হয়ে যায় আর। ঠিক আছে, বেশ এর মাঝে বেশ কিছু সূত্র কাজ না করলেও কিন্তু বেশ কিছু আমাদেরকে নিয়ম বলে দেয়। এর মাঝে বেশ কিছু সূত্র আছে যেগুলো কাজ করে না কিন্তু আমাদেরকে বেশ কিছু নিয়ম কিন্তু বলে দেয়। কি কি নিয়ম বলে দেয় একবার দেখে নিই কি কি নিয়ম বলে দেয়।
কি কি নিয়ম বলে দেয় একবার দেখে নেওয়া যাক। এটা বৃদ্ধি তো হওয়ার আগে দুটি সূত্র আমাদেরকে প্রভাবিত করছে। সেটা কি কি সূত্র? না তিং শীত সার্বধাতুকম, তিং শীত সার্বধাতুকম, এই সূত্রটা আগে আছে। তারপরে বলা হয়েছে যে আর্ধ ধাতুকং শেষ, আর্ধ ধাতুকং শেষ। তাহলে এগুলো সব আর্ধ ধাতুক। তাহলে আর্ধ ধাতুক যদি হয়ে থাকে তাহলে সার্বধাতুক ও আর্ধ ধাতুক সূত্র অনুসারে এর বৃদ্ধি হয়, কিন্তু এখানে অচনীতি সূত্র অনুসারে বৃদ্ধি হয়েছে। ঠিক আছে, গুণ হবার সময় সার্বধাতুক আর ধাতুক সূত্র অনুসারে গুণ হয়ে যাবে, কিন্তু এখানে যেহেতু নিত আছে অতএব সার্বধাতুক আর ধাতুক সূত্রের প্রয়োজন নাই। এখানে অচনীতি সূত্র অনুসারে বৃদ্ধি হয়েছে, এবং বৃদ্ধি হওয়ার সঙ্গে সঙ্গে কি হয়েছে না উড়ন পড়া, উড়ন র পড়া সূত্র অনুসারে র পরত্ব হয়ে গেছে, মানে আর এর পরে রটা লেগে গেছে, উড়ন পড়া। ঠিক আছে, বেশ, এইবার বর্ণগুলিকে সম্মেলন করা যাক। বর্ণগুলিকে যদি সম্মেলন করে দেওয়া হয় তাহলে কি দাঁড়াবে এবার? কা র ক। ঠিক আছে, এবার কি দাঁড়াইলো? কা র ক। এরপরে কি হবে? এরপর আমাদেরকে সু নিয়ে আসতে হবে। তাহলে সু নিয়ে আসতে গেলে কি করতে হবে? না কারক, এটা কি ধরনের পদ তৈরি হইল? না কৃদন্ত, কৃত। তাহলে কৃত তদ্ধিত সমাসাশ্চ সূত্রানুসারে এদের কি সংজ্ঞা হবে? প্রাতিপদিক সংজ্ঞা হয়। কৃত তদ্ধিত সূত্রানুসারে, কৃত তদ্ধিত সমাসাশ্চ সূত্রানুসারে এদের প্রাতিপদিক সংজ্ঞা হয়। তাহলে এটি প্রাতিপদিক বলে ঘোষণা হলো, কারক প্রাতিপদিক তৈরি হলো। কারক যখন প্রাতিপদিক তৈরি হলো, এবার কি হবে না সু ও জ স মোট সস, সু ও জ স মোট সসটা ভ্যাম ভিস নে ভ্যা ব নসি ভ্যাম বস ন স সাম। এই লম্বা সূত্র অনুসারে প্রথম আর এক বচন বিবক্ষায়, যদি আমি প্রথম এক বচন বিভক্তি না বলি প্রথম দ্বিবচন বিভক্তি বলি তাহলে কারকও হবে, তাই তো? বেশ, তাহলে প্রথমে এক বচন সু পাই, তাহলে কারক জোড় সু, কারক জোড় সু। ঠিক আছে, সু হসু কিসে যাবে? উপদেশ অজনাসিক সূত্র অনুসারে হসু লোপ পেয়ে যায়, থাকলে পড়ে স। ঠিক আছে, সয়ের কি হবে? শস জুস রুহ সূত্র অনুসারে রু হবে, শস জুস রুহ সূত্র অনুসারে রু হবে। রুয়ের হস সংখ্যা চলে যায়, উপদেশ অজনাসিক তৈশ লোপ থাকলে পড়ে রয় হসন্ত খরবসায়নয় বিসর্জনীয় সূত্র অনুসারে তার বিসর্গ হয়ে যাবে। তাহলে হয়ে গেল। ঠিক আছে, এবার যদি এটা ও হয় তাহলে হয়ে যাবে কি না কারকৌ। বুঝতে পেরে গেছেন? বেশ, এইবার ত্রিচ প্রত্যয় যদি হয়, ত্রিচ প্রত্যয় হলে কি হবে না সেম জিনিস, ডু ক্রি যুক্ত ত্রিচ প্রত্যয়, ডু চলে যায়, ইও চলে যায়, চ চলে যায়। ঠিক আছে, তো থাকলে পড়ে কি ক্রি ত্রি। ঠিক আছে, সার্বধাতুক আর্ধধাতুক সূত্র অনুসারে যেহেতু কোনো অনুবন্ধ নাই, বৃদ্ধি হওয়ার কোনো কারণ নাই, তাহলে আর্ধধাতুকং শেষ সূত্র অনুসারে আর্ধধাতুক, আর্ধধাতুকং আর্ধধাতুকং শেষ সূত্র অনুসারে কি হয়ে গেল? তাহলে আর্ধধাতুক সংজ্ঞা প্রাপ্তি হইল। তারপরে কি হবে না সার্বধাতুক আর্ধধাতুকয়, সার্বধাতুক আর্ধধাতুকয়, এই সূত্র অনুসারে কি হয়ে যাবে? আর্ধধাতুকয়। এই সূত্র অনুসারে গুণ হবে,
ঠিক আছে, তাহলে গুণ হয়ে গেলে কি হবে, ক, আর উড়নটা পর থেকে র চলে আসে, তাহলে হয়ে গেল কর ত্রি, রয় হাসন্ত আছে, রয় হাসন্ত হলে রেপ চড়ে যাবে, বর্ণ সম্মেলন করি ক রয় হাসন্ত, তাহলে রেপটা চড়ে গেল, হয়ে গেল কর্ত্রী। এবার পুংলিঙ্গে প্রথম আর এক বচনে সু থেকে কি হয়ে যাবে না কর্তা, যেমন পিতৃ থেকে পিতা। ওকে, এরপরে সূত্র, এরপরে যে সূত্র আছে সেই সূত্র আমরা পড়ব।